সরি আমির, আমি বুঝতে পারিনি, সরি। তো আমরা ধরো সেন্টেন্সের স্ট্রাকচার এর আগের দিন দেখেছি, সরি, সেন্টেন্সের বিভিন্ন ধরনের যে ধরন হয় সেগুলো দেখেছি, এবং আমরা দেখেছি টেন্সটা করেছি। আমরা স্বভাবতই লক্ষ্য করেছি যে একটা বাক্য গঠন করতে গেলে বা একটা ভালো লেখা লিখতে গেলে অন্তত পক্ষে টেন্সের অসীম গুরুত্ব, এবং সেই আমার যে চিন্তাধারা বা আমার যে থটস, সেই থটস গুলোকে ভালোভাবে রিপ্রেজেন্ট করার জন্য আমাদের কি করতে হয়, আমাদের সেটাকে সেন্টেন্স সেন্টেন্সের আকারে মানে ফেলতে হয় আর কি। এই সে একদম পুরো কোনো একদম রকেট সায়েন্স নয়, একদম সিম্পল জিনিস, এবং তোমরা অটোমেটিক পারবে। তোমাদের যে বিশাল গুরুগম্ভীর লিখতে হবে তাও নয়, তোমাদের ভালো করে লিখে আসতে হবে, যেটা পরীক্ষায় দেবে সেটা জাস্ট লিখে আসতে হবে। এবারে তোমাদের আমি একটা জিনিস জিজ্ঞাসা করব, কারো কি কোনো প্রশ্ন আছে যে স্যার আমি এই জায়গাটা বুঝতে পারিনি, বা যে কোনো ধরনের প্রশ্ন যদি তোমাদের থাকে তাহলে হ্যান্ড রেজ করো এবং আমাকে বলো, তাহলে আমি তোমাদের সেই প্রশ্নের উত্তর দেব। তারপরে আমরা চলে যাব আমাদের শেখাতে। কেমন? তো তোমাদের আহ, এটা ধরো 10 মিনিট মতো সময় পাবে তোমরা, যেটা মানে তোমরা তোমাদের প্রশ্ন কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর পাবে। বলো কার কি প্রশ্ন আছে, হ্যান্ড রেজ করো। সোমেলেন্দু বলো। স্যার আমরা নেগেটিভের ক্ষেত্রে যে ওখানে আর দুটো অপশন ছিল, যে নেগেটিভ সাবজেক্ট আর নেগেটিভ অবজেক্ট, এই এক্সাম্পল তো আমরা মনে হয় আগের দিন দিন, করিনি। দাঁড়াও, এটাই সমস্যা। না, এই এক্সাম্পলটা জানতে চাইছিলাম। আর স্যার অপটেটিভের ক্ষেত্রে আমি মে দিয়ে বা আই উইশ দিয়ে কিছু বলতে, আই উইশ ইউজ করতে পারি, মানে শুধু মে না দিয়ে আই উইশ ইউ ভেরি হ্যাপি সামথিং বা এরকম টাইপ। মানে তুমি বলতে চাইছো যে অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে তুমি মানে মে মে দিয়ে চাইছো না, তুমি চাইছো উইশ দিয়ে করতে, তাই তো? বলে না যে উইশ ইউ, হুম। এরকম বলে না যে মে গড ব্লেস ইউ বলে, তারপরে এরকমও বলে তো উইশ ইউ হ্যাপি ম্যারিড লাইফ, বলে না? হ্যাঁ স্যার। তাহলে হলো এটা। হুম হুম। মানে আমি নেগেটিভটা ওইটা পরে আমি জানতে তোমাকে চাইছিলাম খাতা ওইটা। কলমে উদাহরণটা দিয়ে বলছি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আর কারো প্রশ্ন? কারো কোনো প্রশ্ন আছে এখানে? কারো কোনো প্রশ্ন নেই তাহলে? এই পুলিশ এসআই এর রেজাল্ট সম্ভবত 2-3 দিনের মধ্যে দিতে পারে, বুঝলে? তো তোমরা কেউ হয়তো নেই এখানে সম্ভবত। আর তোমাদের তো বলেছি যে ক্লার্কশিপ প্রিলিমস এর রেজাল্ট পুজোর আগেই দেবে, ঠিক আছে? আর মানে দেওয়ার সম্ভাবনা রয়েছে, দিবেই বললে ভুল, কারণ পিএসসি কে বিশ্বাস করা যায় না তো। আরেকটা জিনিস, সেটা হলো যে এই পিএসসির যে মেন্স মানে পিএসসি ক্লার্কশিপ যে মেন্স পরীক্ষা, সেটা তোমাদের হবে ডিসেম্বরের শুরুতে বা নভেম্বরের শেষের দিকে বা ডিসেম্বরের ফার্স্টের দিকে তোমাদের নিয়ে নিবে। তাহলে আমাদের কি হাতে বেশি সময় নেই? তোমাদের বেশি বেশি কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। আর তোমাদের বলবো, দেখো আমি এখন প্রচুর কন্টেন্ট আপলোড করছি ওয়েবসাইটে, তোমার ওয়েবসাইট থেকে সেই কন্টেন্ট গুলো নিয়ে নেবে। মানে আমি চাইছি যে তোমরা শুধুমাত্র আমার যে মানে পড়ানো বা আমি দেবো তারপরে করবে এই জিনিসটার উপর না নির্ভর করে তোমরা ওয়েবসাইটে গিয়ে সেই জিনিসগুলো তৈরি করবে। কেমন? বেশ, তাহলে আশা করছি কারো কোনো সমস্যা নেই। আচ্ছা, তোমাদের আমি আহ, পড়িয়েছিলাম একটা জিনিস, যে এই যে টেন্সের ক্ষেত্রে ধরো আমি উদাহরণ দেব, মানে দু উদাহরণ দেবো বলতে আমি ধরো একটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এর উদাহরণ কে দিবে বলো, হাত তুলতে হবে। কে কে বলবে প্রেজেন্ট কন্টিনিউয়াস আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে পার্থক্য কে বলবে?
সোমেলেন্দু বলবে অবশ্যই, তার আগে দেখি কে কে বলছে। আর আমি কিন্তু এবার নাম ধরে বলতে শুরু করে দেব। অনুপম, আর কেউ? ঠিক আছে, অনুপমেরটা শুনি। আমি সবাইকে ধরবো কিন্তু। অনুপম। স্যার পার্থক্যটা বলবো তাই তো? হুম। প্রেজেন্ট কন্টিনিউয়াস আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এই দুটোর মধ্যে কি পার্থক্য আছে তাই তো? হুম। 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 প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা হচ্ছে যখন আমরা বক্তা যখন বলছে আর কি সেই সময়ই কাজটা হচ্ছে আর কি, এই ধরনের ব্যাপারটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর মানে কোনো কাজ আগে থেকেই শুরু হয়েছে কিন্তু সেটা এখনো চলছে আর কি, সেই ধরনের বাক্যের ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করবো। সোমেলেন্দু, অনুপম ঠিকঠাক বললো? হ্যাঁ, ঠিকই বললো, কিন্তু কন্টিনিউয়াসের ক্ষেত্রে বক্তা যখন বলছে তখন চলছে, আর পারফেক্ট এর ক্ষেত্রে তখন চলছে না এমন ব্যাপারটা নয়। পারফেক্ট এর ক্ষেত্রে পারফেক্টলি বলে দেওয়া হয়েছে যে ওই সময় থেকে নির্দিষ্ট করে চলছে, আর কন্টিনিউয়াসের ক্ষেত্রে যে সময়ের উল্লেখটা নির্দিষ্ট নেই। ভেরি গুড, একদম এটাই উত্তর আমি চাইছিলাম। আমি তাহলে মানে আমি আই রিয়েলি স্যাটিসফাইড, হ্যাঁ, উইথ ইউর অ্যান্সার। ওকে, অ্যান্ড কি বলো, খুব ভালো লাগলো। আমির, তুমি এক কাজ করো, যে এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা উদাহরণ দেবে, হ্যাঁ, আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের উদাহরণ দিয়ে বুঝিয়ে দিবে যে স্যার এই জন্য এটা পারফেক্ট আর এই জন্য এটা ইমপারফেক্ট। ঠিক আছে? স্যার, প্রেজেন্ট কন্টিনিউয়াসে সাধারণত এমনি যে আমি খাচ্ছি, আমি পড়ছি, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে যে আমি 4 ঘন্টা ধরে পড়ছি, আমি 3 ঘন্টা ধরে যাচ্ছি কলকাতা, এইসব টাইপের মানে সময়ের উল্লেখ করে দিচ্ছে। যেমন আমি 2 দিন ধরে জ্বরে ভুগছি। ভেরি গুড, মানে বুঝতে পেরেছো ব্যাপারটা, এটা আমার খুব ভালো লাগছে। দেখো, তোমাদের একটা জিনিস এখানে, একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি, হ্যাঁ, একদম লাখ টাকার টেকনিক, সবাই মনে রাখবে টেকনিকটা। টেকনিকটা কেমন, যে ধরো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আছে, এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে যখন তুমি সময় দিয়ে দেবে, মানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স তাকে একটু ধরো, ধরো এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, ঠিক আছে? এটার সাথে তুমি এই যেটা হচ্ছে সময়, এটাকে তুমি অ্যাড করে দিলে, দিয়ে কি হয়ে গেল বলো তো, এটা প্রেজেন্ট পারফেক্ট হয়ে গেল। মানে ইনডেফিনিটের সাথে সময় দিয়ে দিলে প্রেজেন্ট পারফেক্ট হয়ে গেল। আবার তুমি কি করলে, এই প্রেজেন্ট পারফেক্টের সাথে তুমি সময় দিয়ে দিলে, আর একটু সময় দিয়ে দিলে, তখন কি হয়ে গেল সেটা, সেটা হয়ে গেল তোমার পাস্ট ইনডেফিনিট হয়ে গেল। আচ্ছা, ভালো কথা। আবার তুমি কি করলে, পাস্ট ইনডেফিনিট, এই পুরোটা মিলে পাস্ট ইনডেফিনিট তৈরি হয়ে গেল। তাহলে কি করলাম, প্রথমে এটা প্রেজেন্ট ইনডেফিনিট ছিল, প্রেজেন্ট ইনডেফিনিটের সাথে সময় দিয়ে দিলাম, দিয়ে হয়ে গেল প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে এই দুটো মিলে হয়ে গেল প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তুমি প্রেজেন্ট পারফেক্টের সাথে সময়টা টেনে নাও, সেটা কি হয়ে যাবে, প্রেজেন্ট ইনডেফিনিট। সময় দিয়ে দাও, কি হয়ে যাবে, প্রেজেন্ট পারফেক্ট। ক্লিয়ার? আবার তুমি প্রেজেন্ট পারফেক্টকে তুমি কি করলে, সময় দিয়ে দিলে, যেই সময় দিয়ে দিলে ওই কি হয়ে গেল, পাস্টে চলে গেল। তাহলে পাস্ট ইনডেফিনিট হয়ে গেল। সময় টেনে নাও, পাস্টকে পাস্টের থেকে, তাহলে কি হয়ে যাবে, সময়টা কি কাছিয়ে গেল, তাহলে কাছিয়ে গেলেও মানে কি, সেটা প্রেজেন্ট পারফেক্ট হয়ে গেল। আবার সময় দিয়ে দাও, পাস্ট ইনডেফিনিট হয়ে গেল। ঠিক আছে, পাস্ট ইনডেফিনিট হলো, তুমি এবার কি করলে, যে স্যার আমি আবার এই থেকে সময় দিয়ে দিলাম আবার, তাহলে পাস্ট ইনডেফিনিট, তাকে আবার একটুখানি সময় দিয়ে দাও, তাহলে কি হয়ে যাবে, সে সে হয়ে যাবে পাস্ট পারফেক্ট। ক্লিয়ার? বোঝা গেল? কে কে বুঝতে পেরেছো লাইক করে দাও, তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ সবাই বুঝতে পেরে গেছো। হ্যাঁ অনুপম, বলো। স্যার ওই যে বললেন যে প্রেজেন্ট ইনডিফিনাইট থেকে যে সময়টা অ্যাড করে দিলেন প্রেজেন্ট পারফেক্ট হয়ে গেল, ওখানটা বুঝতে পেরেছি। তারপরে প্রেজেন্ট পারফেক্ট থেকে আবার বলছেন যে একটু সময় দিলে সেটা পাস্ট ইনডিফিনাইট হলো, তো ওই জায়গাটা বুঝতে পারলাম না, ওইটা যদি একটু এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেন ওই জায়গাটা।
বেশ। দেখো তোমরা এখানে পিছনে এই যে দেখো পিছনে দেখতে পাচ্ছ স্মার্ট লেখাটা, ঠিক আছে? স্মার্টের এসটা কি? প্রেজেন্ট। স্মার্টের এসটা আছে প্রেজেন্ট ইনডেফিনিট, ঠিক আছে? এর সাথে তুমি সময় দিলে এটা দেখো একটুখানি এগিয়ে গেল না, মানে এম এ চলে এলো, মানে নর্মালি কি বলতো পিছিয়ে গেল সময়টা, মানে এর সাথে সময় দিয়ে দিলে মানে পিছিয়ে গেল। তারপরে আবার তুমি একে সময় দিলে তাহলে আরেকটু পিছিয়ে গেল। মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কিছুই না, তুমি একটু একটু করে সময় যত অ্যাড করছো, মানে তুমি ধরো মানে নট ধরো আমি এখন পড়াচ্ছি, কটা বাজছে এখন? 9টা 21 বাজছে। তুমি এর সাথে একটুখানি সময় অ্যাড করে দাও তো কি হবে? তুমি এর সাথে একটুখানি সময় অ্যাড করে দিলে তাহলে কি 9টা 21টা কোথায় চলে গেল? ধরো তুমি 4 মিনিট অ্যাড করে দিলে, তাহলে কি হলো? 9টা 25 হয়ে গেল। তার মানে 9টা 21টা কি হয়ে গেল? প্রেজেন্ট পারফেক্টে চলে গেল। আবার 9টা 25টা আবার প্রেজেন্ট ইনডিফিনিটে চলে এলো। অনুপম, ধরতে পারলে না? স্যার। আবার বলবো, হুম হুম হুম, বুঝতে পেরেছি। বুঝতে আর পারলে? ওই পাস, হ্যাঁ, আর পাস ইনডিফিনাইটটা স্যার এখান থেকে কিভাবে করবো? হ্যাঁ, এবারে এই দেখো এটা কনসেপ্ট আমার তৈরি করা, সময় জ্ঞান আমি রিসার্চ করে আমি এই কনসেপ্টটা তৈরি করেছি এবং তোমাদের সেই কনসেপ্টটা দিচ্ছি আর কি। এবারে দেখো এই যে 9টা 21 আর 9টা 25, এই 9টা 25কে তুমি কি করলে? আর একটু সময় দিয়ে দাও, মানে 9টা 30 করে দাও। তাহলে 9টা 21 কি ছিল? প্রেজেন্ট পারফেক্ট ছিল। এবার 9টা 21টা হয়ে গেল কি? পাস্ট ইনডেফিনিট। আর 9টা 25 যেটা ছিল সেটা কি ছিল? প্রেজেন্ট পারফেক্ট ছিল, প্রেজেন্ট ইনডেফিনিট ছিল। সে কি হয়ে গেল? মানে প্রেজেন্ট পারফেক্ট হয়ে গেল। তার মানে 9টা 21টা পাস্ট ইনডেফিনিট হয়ে গেল, আর 9টা 25 প্রেজেন্ট পারফেক্ট হয়ে গেল, আর 9টা 30 হয়ে গেল কি? প্রেজেন্ট ইনডেফিনিট। প্রেজেন্ট ইনডেফিনিট। এবার তুমি বললে যে স্যার আর একটু সময় অ্যাড করে দিই, মানে আরো 5 মিনিট, মানে 9টা 35। তাহলে কি হবে? যে 9টা 21-এর যে ঘটনা সেটা আবার 9টা কি বললাম 9টা 21-এর ঘটনাটা 9টা 25-এর ঘটনার সাপেক্ষে পারফেক্ট। আবার 9টা 25-এর যে ঘটনা সেটা কি হবে? 9টা 30-এর সাপেক্ষে পারফেক্ট। ক্লিয়ার এতদূর পর্যন্ত? না ম্যাপ করে বোঝাতে হবে, মানে দাগ টেনে এ করে? হ্যাঁ স্যার, ভালো করে বুঝতে পেরেছি। কি বললে? বলছি ভালো করে বুঝতে পেরেছি স্যার। তাহলে এরপর থেকে টেন্সের আর কোনো গন্ডগোল হবে না তো? না স্যার, বুঝতে পারলাম টাইমের যে ব্যাপারটা আর কি, এটা বুঝতে ভেরি পারলাম। গুড। এটা কেউ বলে কখনই? আগে স্যার এরকম ভাবে ব্যাপারটা বুঝিনি, এখনই এটা জানলাম টেকনিকটা। তাহলে এটা কি হবে তোমাদের বলো তো? দেখো ব্যাপারটা হচ্ছে তুমি যতই থিওরি পড়ো না কেন, তুমি যদি প্র্যাকটিক্যালি জিনিসটাকে না ধরতে পারো তাহলে তুমি না পড়ে মজা পাবে না তুমি অ্যাপ্লাই করে মজা পাবে। এখন দেখো তোমার তুমি মজা পাবে এখন এখন মানে কেমন বলো তো? তুমি যখন অ্যাপ্লাই করতে শুরু করে দেবে তারপরে আমার কথাগুলো মনে পড়বে যে স্যার তো এইভাবে বাস্তব উদাহরণ দিয়ে বলেছে, তখন তুমি মানে লিখতে গিয়ে তোমার ওই মানে ফ্লোলেস মানে ফ্লুয়েন্সিটা আসবে। কেমন? তো আমরা যন্ত্র নয়, অতএব যন্ত্রের মতো করে আমরা শিখবো নাও, আমরা কখনো শিখবো না। দেখো তুমি তোমাকে যদি বলতে বলি এখন যে আচ্ছা বলো তো 12টা যে পার্ট আছে টেন্সের তাদের স্ট্রাকচার, তুমি একদম তরতর করে বলে দেবে। আচ্ছা ঠিক আছে, সে স্ট্রাকচার তো বললে, প্রত্যেকটার একটা করে উদাহরণ দাও তো। তুমি একদম একদম হাওয়ার গতিতে বলবে। আচ্ছা ঠিক আছে, তোমাকে যদি একটা বলা হয় যে এটা কেন হলো প্রেজেন্ট পারফেক্ট, পারফেক্ট আর ইমপারফেক্টের মধ্যে পার্থক্য, তুমি একদম জলে সোমেলেন্দু তো একদম হাত তুলেই দিবে, স্যার এই হচ্ছে ব্যাপার, মানে এমন হয়ে গেছে ওর। কিন্তু তবুও কোথাও না কোথাও স্যার যখন আমরা মানে একটা এসে লিখতে যাচ্ছি বা হয়তো একটা লিখতে, তখন মনে হচ্ছে বাক্যগুলো আর মাথায় আসে না, তখন গুলিয়ে যাচ্ছি যে স্যার এটা পারফেক্টে লিখবো না পাস্টে লিখবো। বা ধরুন না যখন মানে প্যাসেজ ট্রান্সলেশন দিচ্ছে তখন কোথাও না কোথাও মনে হচ্ছে যে এই রে এটা
পাস্ট পারফেক্টে করব, না এটা এটা প্রেজেন্ট পারফেক্টে করব, নাকি পাস্ট ইনডেফিনিটে করব, তাই না? তাহলে আমাদের মধ্যে এই সংশয়টা থেকেই যাচ্ছে অ্যাকচুয়ালি। তো এটা কখন দূর হবে? যখন তুমি বেশি বেশি করবে। একটা করলে ভুল হলো, দুটো করলে আবার ভুল হলো, তিনটে করলে আবার ভুল হলো, চারটে করলে একদম কারেক্ট, পাঁচটা করলে কারেক্ট, আবার তুমি রেখে দিয়েছো একদম পুরো তোমার বুক সেলফের উপরে ধুলো পড়ছে, আবার করলে আবার ভুল, আবার মাথা খারাপ, দেখি তো রেজা স্যার কি বলেছিল, আবার করলে আবার ঠিক হলো। তাহলে এইভাবে আমাদের শিক্ষণটা আসবে। আর আসল শিক্ষণ তখনই হবে যখন তোমার যে পার্টিকুলার জায়গাতে ভুল হচ্ছে সেই জায়গাতে কাজ করবে। এটা হলো একটা ব্যাপার। এবারে দেখো আমরা সেন্টেন্সের স্ট্রাকচার দেখেছিলাম। সেন্টেন্সের স্ট্রাকচারে বলতে গিয়ে আমরা দেখেছিলাম যে কোন একটা বাক্যকে, মানে নর্মাল কোন একটা বাক্য ফরমেশন করতে গেলে আমাদের কি লাগে? সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব। এবং এই সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব ছাড়া আরো অনেক কিছু থাকে যেগুলো আমাদের মানে নেসেসিটি অনুযায়ী আমরা কাজে লাগাই। যেমন সাবজেক্টের ক্ষেত্রে সাবজেক্ট কমপ্লিমেন্ট লাগাই, অক্সিলারি ভার্ব থাকে প্রয়োজন অনুযায়ী, তারপরে ধরো সেন্টেন্স কমপ্লিমেন্ট থাকে, অনেক কিছুই থাকে, তাই না? এবারে আমরা কি করি, মেন যে জায়গাটা, এখানে কেন বলছি বারবার করে জোর দিচ্ছি, কারণ আমরা যখন প্রেসি করব তখন আমরা যে একটা বড় বাক্য আছে, বড় বাক্যের ক্ষেত্রে আমরা আইডেন্টিফাই করব যে সাবজেক্ট কোনটা আর ভার্ব কোনটা। এবার সাবজেক্ট আর ভার্ব ধরবো, বাকিগুলো যদি আমাকে আননেসেসারি মনে হয় তাহলে বাদ দিয়ে দেবো। তাহলে ওই বাক্যটাতে কি হচ্ছিল, 30টা শব্দ ছিল, এবার সাবজেক্ট আর ভার্ব মিলিয়ে কটা হবে? ম্যাক্সিমাম 4টে ধরলাম বা 5টাই। তাহলে তুমি 30টা শব্দকে 5টা শব্দে আনিয়ে মানে নামিয়ে আনতে পারবে কখন? যখন তুমি দেখবে যে না, তুমি ইজিলি আইডেন্টিফাই করতে পারবে সাবজেক্ট ভার্ব আর বাকি যে জায়গাগুলো। ক্লিয়ার? এখন তোমার অসুবিধা হয়, তখন আর অসুবিধা হবে না। এবার তুমি বলবে স্যার, এবারে আরেকটা ব্যাপার, যখন তুমি দেখবে যে কোন একটা জায়গাকে বড় করতে হচ্ছে, মানে ধর বোধ পরীক্ষণের ক্ষেত্রে বা হয়তো আরো অন্য ক্ষেত্রে, যে তোমাকে কি করতে হচ্ছে, বড় করতে হচ্ছে কোন একটা বাক্যকে, তখন তুমি ওই সাবজেক্ট ধরবে এবং সাবজেক্টের সাথে কমপ্লিমেন্ট লাগাবে। যেমন তুমি ধরো বললে এরকম ধরনের যে বাতাস বইছে, বাতাস সাবজেক্ট আর বওয়া কি ভার্ব কন্টিনিউয়াস, তাই না? দ্য এয়ার ইজ ব্লোয়িং নর্মালি ইংরেজিতে। এবারে তুমি কি করবে, এটাকে বড় করবে, দ্য এ বাতাস বইছে, এবার বাতাসের সাথে কি লাগাতে পারো? তুমি এরকম তো লাগাতেই পারো না, বাতাসটাকে দেখো, মৃদু মন্দ বাতাস বইছে, তাই না? তুমি বললে না স্যার আমি আর একটু লিখবো। এই যে দেখো খেলা, দেখো শব্দের খেলা বা বাক্য গঠন, তুমি বললে তারপরে না স্যার আমি আর একটু করবো, তখন তুমি কি লাগালে, পূব দিকের হিমেল বাতাস বইছে। এবারে অনুপম বলছে স্যার আরেকটু লাগাবো আমি। অনুপম তখন বলল পূব দিকের শীতল কনকনে বাতাস সনসন করে বইছে, আরো লিখলো। এবার আমির বলছে স্যার আমি আরো ভালো করে বলবো। বলো। আমির তখন বলছে পূব দিকের শীতল কনকনে বাতাস অশ্বত্থ গাছের পাতাগুলো নাড়িয়ে সনসন করে বয়ে চলছে। কত ভালো হলো। এবার পলাশ বলছে স্যার আমি আরো ভালো বলবো। তখন পলাশ কি বলছে যে পূব দিকের বাতাস, পূব দিকের শীতল কনকনে বাতাস গঙ্গার ধারের, পূব দিকের শীতল কনকনে বাতাস গঙ্গার ধারের যে বট গাছ আছে বা পলাশ গাছ আছে, সেই পলাশ গাছের পাতা নড়িয়ে সনসন করে বেরিয়ে গেল বা বেরিয়ে যাচ্ছে বা বইছে। তাহলে দেখো মেন যে সাবজেক্ট ছিল সেটা কি, মেন সাবজেক্টটা ছিল বাতাস আর ভার্বটা কি ছিল, বওয়া। কিন্তু দেখো তুমি শব্দের খেলা, তুমি শব্দ নিয়ে খেলছো এবং বিভিন্ন ভাবে অ্যাড করছো, এটাই তো না?
You have to play with the words. Then you can make a meaningful sentence, and this will enhance your marks in the examinations. বুঝতে পারলে সকলে যে কোন জিনিসটা তোমাকে করতে হবে? তাহলে এই যে শব্দের খেলা, মেন কথা হচ্ছে শব্দের যে চয়ন এবং বাক্যের বুনন, এই দুটো তোমাকে পরীক্ষাতে এক্সট্রা নম্বর ক্যারি করবে। মানে দেখো তুমি ধরো এখানে যে তোমরা এখানে 4জন 5জন আছো, 5জন প্রত্যেকেই ভালো লিখছো, তোমাদের ফরম্যাট ঠিক আছে, তোমাদের লেখার যে কন্টেন্ট সেই কন্টেন্টটাও যথেষ্ট ভালো। তাহলে তুমি ভাবো যে পরীক্ষককে তো এমন কিছু জিনিস দিতে হবে যেটা বলে বাহ, অনুপমের লেখাটা তো দারুণ। মানে তোমার প্রথমের যে বাক্য, তোমার যে ইন্ট্রোডাকশন, সেটা দেখেই পরীক্ষক ভাববে আচ্ছা দেখি তো খুব সুন্দর ভালো লিখেছে। বুঝতে পারলে? তাহলে ইউ হ্যাভ টু রাইট সামথিং ডিফারেন্ট ফ্রম আদার্স, ওকে, অ্যান্ড দ্যাট উইল মেক ইউ ইউনিক। অ্যান্ড আমাদের প্রথম যে কাজ এবং আমাদের যে মানে বেসিক যে জায়গা, আমরা তো শিখবই, প্রথম কথা ভালো করে শিখবো। আমাদের লেখার মধ্যে একটা অন্য রকমের মানে প্রাঞ্জলতা থাকবে। ক্লিয়ার? ক্লিয়ার অল অফ ইউ? ভেরি গুড, ভেরি গুড। তাহলে দেখো তো এবারে দেখো এত কিছুর পরেও আমাদের মানে তোমরা ঘাবড়াবে না কিন্তু, তোমরা ঘাবড়াবে না কিন্তু, ঠিক আছে? কারণ হচ্ছে, সরি ফর দ্য ইন্টারাপশন, হ্যাঁ, তো তোমাদের একটা জিনিস করতে হবে কি, যে লেখার মানটা বাড়াতে হবে, ঠিক আছে? তবে ইউ ডোন্ট নিড টু বি বঙ্কিমচন্দ্র, ওকে, ইউ হ্যাভ টু বি শরৎচন্দ্র। শরৎচন্দ্রের মতো লিখতে হবে তোমাকে, বঙ্কিমচন্দ্রের মতো, বা তোমাকে শেক্সপিয়ার হতে হবে না, তোমাকে নর্মাল একজন রাইটারের মতো লিখতে হবে। এটাই তোমার নম্বরটা ক্যারি করবে, ওকে? সিম্পল অ্যান্ড লুসিড ওয়ার্ডস, সিম্পল অ্যান্ড লুসিড সেন্টেন্সেস, এই জিনিসগুলোই তোমার নম্বর ক্যারি করবে। তুমি কোনো একটা কনসেপ্ট যত সহজে, যত সুন্দরভাবে, যত ক্লিয়ারলি উপস্থাপন করতে পারবে, তোমার নম্বরটা তত বাড়বে। এর বাইরে আর কোনো রুলস নেই। নর্মালি তুমি দেখো যখন কেউ মানে কঠিন কঠিন শব্দ ব্যবহার করে, বা যখন কেউ মানে খুব মানে এক্সট্রা ফ্রেজ, এক্সট্রা ইডিয়ামস ইউজ করে, তখন মনে হয় না যে ধ্যাৎ পড়তে ইচ্ছে করছে না, মনে হয় না? তাহলে তোমাকে কি করতে হবে? সহজ সরল ভাষা ইউজ করতে হবে। তবে হ্যাঁ, অবশ্যই তো তোমার লেখার যে শৈলী, সেই শৈলীটা মানে উইল মেক আর ডিফারেন্স। আন্ডারস্টুড? ভেরি গুড। এবারে দেখো আমরা যখন কোনো একটা সেন্টেন্স স্ট্রাকচার দেখি বা সেন্টেন্সের গঠন দেখি, তখন সেন্টেন্সের দেখবে যে 3 ধরনের আমরা নর্মালি ফলো করি। একটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, মানে প্রথমত হচ্ছে সিঙ্গেল সেন্টেন্স, সিঙ্গেল সেন্টেন্সের দুটো পার্ট, এক হচ্ছে সিম্পল, দুই হচ্ছে কমপ্লেক্স, দেন কম্পাউন্ড সেন্টেন্স, ওকে? তো সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে আমরা দেখব স্ট্রাকচার এবং কোথায় কাজে লাগে, কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রেও আমরা দেখব, এবং কম্পাউন্ড সেন্টেন্স। এবারে দেখো তোমার লেখার মধ্যে যত ধরনের ভ্যারাইটি, মানে যত ভ্যারাইটির সেন্টেন্স থাকবে, তোমার লেখার মানটা তত বাড়বে। তুমি একটা বাক্য লিখলে সিম্পল সেন্টেন্সে, একটা কমপ্লেক্স, একটা কম্পাউন্ড সেন্টেন্সের, একটা একটা ধরো তুমি অ্যাসার্টিভ লিখলে, একটা অপটেটিভ লিখলে, একটা মানে পজিটিভ লিখলে।
সরি গাইজ ফর দ্য ইন্টারেকশন অ্যান্ড আই এম ভেরি সরি। তো সো আজকে তো এই যে জিনিসটা যে আমরা কি দেখবো যে সেন্টেন্সের স্ট্রাকচার, তোমরা যত ধরনের সেন্টেন্স ব্যবহার করবে তবে ম্যাক্স টু ম্যাক্স তোমরা চেষ্টা করবে সিম্পল সেন্টেন্সে লেখার। কেমন? কারণ সিম্পল সেন্টেন্স লিখতে গেলে তোমাদের ভুলের মাত্রাটা কমবে। কারণ অনেক সময় কি হয় আমরা ক্লজটাকে বুঝতে পারি না। ঠিক আছে, আমরা দেখাবো যে ক্লজে ধরো অনেক সময় কি হয় যে যখন তুমি কমার ব্যবহারটা ঠিকঠাক ভাবে করো না তখন ভুল হয়ে যায়। তোমরা লিঙ্কার গুলো মানে কোঅর্ডিনেটিং কনজাংশন গুলো যখন ঠিকঠাক ভাবে করো না তখন কম্পাউন্ড সেন্টেন্স গুলো ভুল হয়ে যায়। তো এই জিনিসগুলো তো আজকে চলো আমরা তাহলে দেখি যে এই যে মানে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স, ঠিক আছে, এগুলো আমরা দেখবো। কারণ প্রেসি করতে গেলে ওখানে আমরা একটা শব্দ ব্যবহার করব যে মানে কি কি জিনিস বাদ দিব এবং কোন কোন জিনিসগুলো বাদ দেব না রাখবো, বা কোন কোন জিনিসগুলো মডিফাই করব। সেখানে আমরা দেখবো যে ক্লজের ব্যাপারটা আসবে, মানে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ, এগুলো আসবে। তো আজকে তাহলে আমরা খুব ভালো করে শিখে নিই। কি রেডি তো সবাই? আজকে ক্লজ থেকে পুরো মানে কোন রকম যাতে সমস্যা না হয়। ওকে, সবাই দেখো তাহলে। আচ্ছা, ক্লজ আর ফ্রেজ, ক্লজ আর ফ্রেজ এর মধ্যে পার্থক্য কি কে জানো? ক্লজ আর ফ্রেজের মধ্যে পার্থক্য কি বলে ফেলো সমীরেন্দু। স্যার ক্লজে কোনো ক্লজে স্যার ফাইনাইট ভার্ব থাকে, আর ফ্রেজে স্যার ফাইনাইট ভার্ব থাকে না। অনুপম? হ্যাঁ স্যার, ওইটাই তো। একদম। দেখো, ক্লজ আর একটা কি আছে ফ্রেজ, তাই না? ক্লজ হচ্ছে, ক্লজ আর ফ্রেজ দুটোই হচ্ছে বাক্যের অংশ, মানে ধরো বাক্যাংশ। এবারে এবারে কি বলতো যে এই যে ক্লজ তার নিজস্ব মানে প্রকাশ করে এবং ফ্রেজও তার মানে প্রকাশ করে। তবে এরা কি বলতো যে আলাদাভাবে মানে বাক্যের মধ্যে থাকবে না, মানে আলাদাভাবে এরা অসম্পূর্ণ সেন্টেন্স। যেহেতু এরা বাক্যের অংশ, বাক্যাংশ, তাহলে কি করে একটা সেন্টেন্স হয়? প্রথমেই তো বলছি বাক্যের অংশ, কিন্তু একটা বেসিক ডিফারেন্স রয়েছে ফ্রেজ আর ফ্রেজ। সে বেসিক ডিফারেন্সটা কি? এই যে ক্লজ আছে, ক্লজের মধ্যে ফাইনাইট ভার্ব থাকবে, আর ফ্রেজের মধ্যে ফাইনাইট ভার্ব থাকবে না। ক্লিয়ার হলো এত দূর? এবারে দেখো, এবারে দেখো এখানে যদি আমরা উদাহরণ দেখি, ঠিক আছে, ফ্রেজ আর ক্লজের মধ্যে, মানে ফ্রেজ হচ্ছে একটা গ্রুপ অফ ওয়ার্ড যার একটা নির্দিষ্ট মানে থাকে, ঠিক আছে। এবারে এরা কি হয়, কি হিসেবে কাজ করে? ফ্রেজরা, ফ্রেজরা মূলত
নাউন হিসেবে কাজ করে, অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, আর অ্যাডভার্ব ইত্যাদি হিসেবে কাজ করে। ক্লিয়ার? এবারে ধরো এক্সাম্পল কি, এক্সাম্পল যদি দিই ফ্রেজের, সেক্ষেত্রে হবে, আজকে একদম শিখে নাও যাতে কোনোদিনও না বুঝো, মানে কোনোদিনও যাতে অসুবিধা না হয়। যেমন ধরো একটা উদাহরণ দিই, অন দ্য টেবল, অন দ্য টেবল, এটাকে বলা হয় প্রিপোজিশনাল ফ্রেজ। কি বলে? প্রিপোজিশনাল ফ্রেজ। এরকম হয় না, অন দ্য টেবল লিখলো, তারপরে কি কমা দিল, দেখো তো ফ্রেজটা নির্দিষ্ট মানে আছে না? মানে আছে, কিন্তু এখানে দেখো সাবজেক্ট ভার্ব নেই। তারপরে দেখো আরেকটা যদি দিই, রানিং ফার্স্ট, এটাও একটা ফ্রেজ, কিন্তু এটা কি? পার্টিসিপল ফ্রেজ। দেখো দেখো এখানে রানিং শব্দটা পার্টিসিপল না, প্রেজেন্ট পার্টিসিপল। তো রানের সাথে আইএনজি করেছি, তাহলে সেটা আইএনজি করলে কি হয়? পার্টিসিপল হয়ে যায়, মানে প্রেজেন্ট পার্টিসিপল হয়ে যায়। কিন্তু দেখো আমি বলেছি ফ্রেজ কখন? যখন দুটো বা তিনটে মানে একাধিক শব্দ একসাথে, মানে মানে ফ্রেজের ডেফিনেশনই হচ্ছে এরকম যে আ গ্রুপ অফ ওয়ার্ডস যারা একসাথে থাকে এবং একটা অর্থ মানে মানে বোঝায়। যেমন অন, দেখো অনটা কি? অনটা হচ্ছে প্রিপোজিশন, দাটা কি? আর্টিকেল, টেবলটা কি? নাউন। কিন্তু দেখো তারা প্রত্যেকটা আলাদা আলাদা হওয়া সত্ত্বেও এই তিনটে একটা শব্দে রূপান্তরিত হয়েছে এবং একটা মানে প্রকাশ করছে, তখন একে আমরা বলছি ফ্রেজ। ফ্রেজ কেন? কারণ এখানে প্রিপোজিশন আছে বলে আমরা ওটাকে বলছি, প্রিপোজিশন দিয়ে শুরু হচ্ছে বলে প্রিপোজিশনাল ফ্রেজ। দ্বিতীয় শব্দে দেখো রানিং ফার্স্ট, রানিং যে শব্দটা, রান হচ্ছে ভার্ব, রানকে যখন আইএনজি করলাম এবং ওই আইএনজিটা যখন নাউন ছাড়া অন্য ভাবে কাজ করছে, তখন তাকে কি বলছি? ফ্রেজ। তাই তো, সরি, তাকে কি বলছি আমরা? পার্টিসিপল, মানে প্রেজেন্ট পার্টিসিপল। এবং দেখো ফার্স্ট কি? ফার্স্ট হচ্ছে একটা ভার্ব বা অ্যাডজেক্টিভ হতে পারে, তাই না? তাহলে সরি, ফার্স্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে দেখো নাউন, সরি, পার্টিসিপল রানিং আর পাস ফার্স্ট, এই দুটো শব্দ মিলে একটা মানে, রানিং ফার্স্ট মানে দ্রুত দৌড়ানো, একটা মানে আলাদা মানে তৈরি করছে, যার কারণে এটা হচ্ছে ফ্রেজ। কিন্তু দেখো এখানে কোনো ফাইনাইট ভার্ব নেই, খেয়াল করো। তারপরে আরেকটা যদি, এটা কি পার্টিসিপল ফ্রেজ হলো, আরেকটা যদি আমি বলি আ গোল্ডেন ক্রাউন, আ গোল্ডেন ক্রাউন, এখানে দেখো এ হচ্ছে আর্টিকেল, গোল্ডেন হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ, আর ক্রাউন হচ্ছে নাউন। কিন্তু খেয়াল করে দেখো তিনটে শব্দ মিলিয়ে একটা মানে আ গোল্ডেন ক্রাউন, এটা কি একটা নাউনের কাজ করছে না? মানে নাউনের মতো মনে হচ্ছে আ গোল্ডেন ক্রাউন, নাউনের মতো কাজ করছে, সেই জন্য এটা হচ্ছে কি? নাউন ফ্রেজ। এটা কি? নাউন ফ্রেজ। ক্লিয়ার? দেখো তো ফ্রেজটা বুঝতে পারলে কিনা? লাইক করে দিও সবাই যারা যারা বুঝতে পেরেছো। ভেরি গুড। তাহলে ফ্রেজটা তোমরা একদম বুঝে গেলে। এবারে দেখো ক্লজের ক্ষেত্রে, ক্লজের ক্ষেত্রে কি? আ গ্রুপ অফ ওয়ার্ড, মানে ক্লজও হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ড, ফ্রেজও হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ড। এবারে কি
ক্লজের ক্ষেত্রে কি হবে বলতো, সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকবে প্রপারলি, মানে এখানে ফাইনাইট ভার্ব থাকবে যেমন বললাম। এবারে দেখো ক্লজ কিন্তু দুই রকমের হয়, কি কি, এক হচ্ছে ডিপেন্ডেন্ট আর একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। এবারে ডিপেন্ডেন্ট যে ক্লজ সেটাকে আমরা সাব ক্লজ বলি, বা অনেক সময় আমরা ইফ ক্লজ বলে থাকি। এবার সাব সাব ক্লজের আবার আলাদা আলাদা ভাগ আছে, যেমন ধরো নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। ক্লিয়ার? এবারে যদি আমরা এখানে দেখি, সি ইজ সিঙ্গিং, এটা দেখো, এটা হচ্ছে একটা ক্লজ, তিনটে শব্দ মিলিয়ে একটা ক্লজ হয়েছে। এটা কি বাক্য, ক্লজ, এবং এটাকে আমরা কি বলি, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। কি বলি, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আবার দেখো আরেকটা বাক্য, বিকজ সি ওয়াজ টায়ার্ড, বিকজ সি ওয়াজ টায়ার্ড। এখানে দেখো এটা কি আছে, সাব ক্লজ, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ, এখানে সাবজেক্ট আছে স্যার, হ্যাঁ স্যার সাবজেক্ট আছে, কি সি হচ্ছে সাবজেক্ট। ভার্ব আছে কি স্যার, আছে, ওয়াজ আছে। কিন্তু দেখো একা একা মানে প্রকাশ করতে পারে না, ওই জন্য দেখো ফুল স্টপ দিতে পারছি না আমি। বিকজ সি ওয়াজ টায়ার্ড, কোনো মানে দাঁড়াচ্ছে, হ্যাঁ মানে আছে, সাবজেক্ট ফাইনাইট ভার্ব আছে, কিন্তু কোথাও না কোথাও একটা অসম্পূর্ণতা আছে। আর যদি অসম্পূর্ণ হয় বা অসম্পূর্ণতা থাকে, তাহলে তুমি কি করতে পারবে না, সম্পূর্ণ মানে ফুল স্টপ দিতে পারবে না। ক্লিয়ার? আগের বাক্য দেখো, সি হচ্ছে কি সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, তার মানে কি ভার্ব আছে, ফাইনাইট ভার্ব আছে। এখানে কি করতে পারবে না তুমি, তুমি এখানে মানে সম্পূর্ণ যে মানে প্রকাশ করছে, সেই জন্য তুমি এখানে ফুল স্টপ দিতে পারবে। তাহলে ক্লিয়ার, বোঝা গেল ইন্ডিপেন্ডেন্ট এন্ড ডিপেন্ডেন্ট ক্লজের ক্ষেত্রে। ভেরি গুড। তাহলে এখানে আমরা ফ্রেজ এন্ড ক্লজটা বুঝে গেলাম। এবারে আমরা ক্লজটা দেখে নিই। তাহলে দেখো এখানে ক্লজটা কি, আমরা দেখলাম যে ক্লজ হচ্ছে এমন কিছু শব্দের সমষ্টি যেখানে কি থাকবে, সাবজেক্ট মানে কি কর্তা এবং ফাইনাইট ভার্ব থাকবে। এটি কি করে, একটি পূর্ণ বাক্যের অংশ হতে পারে, আবার স্বাধীনভাবে একটি বাক্য হিসেবেও দাঁড়াতে পারে। কি বললাম, একটা বাক্যের অংশ হতে পারে এবং স্বাধীনভাবে নিজেও একটা বাক্য হিসেবে দাঁড়াতে পারে। এবারে কত রকমের ক্লজ আছে স্যার? ক্লজ আমরা নর্মালি ডিপেন্ডেন্ট ক্লজ আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, তাই না? মানে ইন্ডিপেন্ডেন্ট
বা মেন ক্লজ আর ডিপেন্ডেন্ট বা সাবঅর্ডিনেট বা সাব ক্লজ। ক্লিয়ার? এবারে দেখো আমরা একটুখানি দেখে নেব, এই যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে এরা নিজের অর্থ সম্পূর্ণ করে। তাহলে আমরা সি ইজ রিডিং আ বুক, এখানে একটুখানি খেয়াল দেখো যে একটু আগে যেটা দেখালাম তোমাদের, সি হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, মানে ইজ রিডিং এটা তো হচ্ছে পার্টিসিপল ভার্ব। তার মানে এবার সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে, তাই না? এই ক্ষেত্রে দেখো আচ্ছা, ওপর এবং উপর এর মধ্যে পার্থক্য কি? ওপর ভার্সেস উপর, মানে আমি এক্ষুনি লিখেছিলাম একটা ভুল, কে জানো, কে বলবে বলো? স্যার এবার চেষ্টা করব। হ্যাঁ, স্যার মানে ওই মানে আমি একটা যেটা মনে হচ্ছে আমার, ওপর মানে হচ্ছে নির্ভর করা আর উপর মানে উপরে, এরকম কি? আর কেউ? স্যার ওপর মানে কোনো কিছু, মানে কোনো আমাদের মাথার যে কোনো জায়গার উপরে থাকতে পারে, আর উপর মানে সোজাসুজি যে উপর ওইটা কি, মানে একদম অ্যাবাভ আর ইয়ে ওভার আমি যে তো তোমাকে ওই প্রশ্ন ব্যাপারটা। জিজ্ঞাসা করলাম, তুমি আবার আমাকে ঘুরিয়ে জিজ্ঞাসা করছো। না না, মানে ওইটা আমার মনে হচ্ছে আর কি, সেটা বললাম। পলাশ কিন্তু কিচ্ছু বলছে না, পলাশ ওপর আর উপর। উপর স্যার উপরে, আর উপর মানে অন্য জায়গা। এটা উত্তর হলো, ওপর হলো স্যার ওপরে, উপর স্যার উপরে। উপর মানে স্যার উপরে যে থাকে কিছু, সেটাকে বোঝাই। একটু বুঝিয়ে বলো।
দেখো একটা জিনিস, এই ওপর আর উপর, ঠিক আছে, দুটোই মানে একে অপরের সিনোনিম। প্রথমত মানে বাংলা ভাষায় এই দুটো আমরা প্রায় ধরো মানে সমার্থক শব্দ বা সিনোনিম হিসেবে ব্যবহার করে থাকি। তবে কি বলতো, যে ব্যবহারের ক্ষেত্রে একটা একদম সূক্ষ্ম পার্থক্য রয়েছে। ক্লিয়ার? মানে ব্যবহারের ক্ষেত্রে ধরো মানে একটা সূক্ষ্ম পার্থক্য রয়েছে, যেটা মানে মানে এখানে আমি অ্যাকচুয়ালি ওই পার্থক্যটাই বলবো তোমাদের। যেমন ধর এই যে ওপর শব্দটা আছে না, এই ওপর শব্দটা, এই ওপর শব্দটা মানে দৈনন্দিন যে কথ্য ভাষা আমরা যে বলছি, ঠিক আছে, এই বইয়ের ওপরে দিয়ে দিত, বইয়ের ওপরে চায়ের কাপটা রাখ বা টেবিলের ওপর রাখ, এই যে কথ্য ভাষা, দৈনন্দিন ভাষায় বেশি ব্যবহার করি ওপরটা, মানে এটা, এটা হচ্ছে কথ্য কথ্য ভাষায় বেশি ব্যবহার করি। তারপরে ধরো মানে আহ কোনো একটা জিনিসের টেবিলের ওপর, বইয়ের ওপর, মানে কোনো কিছুর ঠিক উপরে, মানে স্পর্শ করে আছে বা না করে আছে এরকম যদি বলে কোন ওপর, যেন বইটা টেবিলের ওপর রাখা আছে, তার মানে কি বইটা স্পর্শ করে আছে। বা ধরো উম একটা পাখি ধরো গাছের ওপর বসে আছে, মানে গাছের ডালে বসে আছে, তাই না? বা ধরো ছাদটা আমার মাথার ওপর, ছাদটা কিন্তু স্পর্শ করে নেই কিন্তু উপরে আছে, কিন্তু আমরা ব্যবহার করি এটা বলতে গিয়ে বলি না যে ছাদটা আমার মাথার ওপর, এই রে ভেঙে পড়লো বলে, ফ্যানটা আমার মাথার ওপর, ফ্যানটা আমার মাথার ওপর। তো এই যে ওপর শব্দটা ব্যবহার হয়, কিন্তু উপর যে শব্দটি, এটা একটু বেশি ধরো মানে ফর্মাল আর কি বলো, বা ধরো বেশি মানে কারেক্ট বলতে পারো, বা আমরা লিখতে গিয়ে উপর শব্দটা এটা ব্যবহার করি। এটা কেবল ধরো মানে কোনো কিছুর ওপরে বোঝানো হয়, বরং মানে শুধুমাত্র যে উপরে বোঝাবে তা নয়, মানে এটা ধরো একটা ভিত্তি বা নির্ভরতা একটা বোঝায়। মানে কেমন উদাহরণ দিই, যদি আমি ধরো উদাহরণ দিলে তোমরা ইজিলি ধরো ধরতে পারবে, মানে কোনো কিছুর ঠিক উপরে বা কোনো বিষয়ের ভিত্তি বা নির্ভরতা বোঝাতে, মানে ইন দা সেন্স ধরো এই সিদ্ধান্তটা তোমার মতামতের উপর নির্ভর করছে। ক্লিয়ারলি বুঝতে পারলে? এই সিদ্ধান্তটি তোমার মতামতের উপর নির্ভর করছে। বা এরকম আমরা বলতে পারি, সূর্য পৃথিবীর উপর আলো দিচ্ছে। তারপরে ধরো এছাড়া অতিরিক্ত বা এক্সট্রা কিছু বোঝালে আমরা উপর বলি। বলে না যে এই কাজের উপর আরো কিছু দায়িত্ব যোগ হয়েছে, বা তুমি ডাব্লিউবিসিএস অফিসার হয়ে গেছো বা ক্লার্কশিপে চাকরি পেয়েছো, এমনিতে এক গাদা ফাইল মানে সাইন কর মানে চেক করতে হবে, তার উপর এক্সট্রা আরো কেউ দিয়ে চলে গেছে, তো ওই জন্য তুমি কি বলছো যে এই কাজ এমনিতে এত কাজ, তার উপর এই যে তার উপরে আরো কিছু যোগ হয়ে গেছে। মানে মেন যে পার্থক্য সেটা হচ্ছে যে এই যে ওপর শব্দটা, এটা প্রধানত কথা বলতে গিয়ে ব্যবহার করি, কোনো বস্তুর ঠিক উপরে বোঝাতে অবস্থান, ধর টেবিলের উপরে, বইয়ের উপরে, মাথার উপরে ফ্যান, এইসব বোঝাতে গেলে ওপর। আর উপর শব্দটা প্রধানত মানে লিখিত বা আনুষ্ঠানিক কোনো ক্ষেত্রে, মানে আনুষ্ঠানিক ভাষার ক্ষেত্রে আমরা উপর শব্দটা ব্যবহার করে থাকি। মানে এটা কেবল অবস্থান নয়, মানে অবস্থানের ক্ষেত্রে তো আমরা ওপর দেখলাম, অবস্থান নয় বরং নির্ভরতা কোনো কিছুর, মানে তুমি তোমার মানে বাবা মার উপর নির্ভর করো, বা একজন শিশু তার বাবা মার উপর নির্ভর করে, ওপর নির্ভর করে না। তারপরে ধরো অতিরিক্ততা বোঝাতে, হ্যাঁ, যে আর বলিস না আমার উপর চাপ হয়ে যাচ্ছে, মানে আমার উপর চাপ হচ্ছে, আমার ওপর চাপ হচ্ছে না। ক্লিয়ার হলো এত তো? দেখো আর এর থেকে ভেঙে বোঝাতে পারবো না, উপর আর ওপর একদম একটা সূক্ষ্ম পার্থক্য বোঝালাম। মজা লাগলো? তাহলে এই ছোট ছোট জিনিসগুলো আমরা জানি না, তাই না? এই ছোট ছোট জিনিসগুলো আমাদের মানে কেউ বলেও না, তাই না? মানে কি করে বলবে, সেই সুযোগও হয় না। তাহলে এই জিনিসগুলো আমরা দেখতে পেলাম। তাহলে ডিপেন্ডেন্ট ক্লজ আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আমরা দেখলাম, তাই তো?
এবারে দেখো ডিপেন্ডেন্ট যে ক্লজ, এই ডিপেন্ডেন্ট ক্লজ বা সাব ক্লজ, এদের আবার সাব টাইপ আছে। যেমন 1 নম্বর হচ্ছে নাউন ক্লজ। মানে এই যে ক্লজটা সে কি করে, বাক্যে নাউনের মতো কাজ করে। কি বললাম? বাক্যে নাউনের মতো কাজ করে। এক্সাম্পল দিই তাহলে তোমরা ধরতে পারবে। I know that she is honest. I know that she is honest. এখানে দেখো দুটো ক্লজ আছে, একটা হচ্ছে I know আর that she is honest। এটা হচ্ছে মেন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ, আর এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। মানে একটা হচ্ছে এমসি আর একটা হচ্ছে এসসি। ওকে, ইজিলি ধরতে পারছো। কারণ তুমি দেখো এখানে যখন আই নোটাকে সরিয়ে দিবে তখন দ্যাট সি ইজ অনেস্ট, এটা তো একটা ক্লজ, তবে দেখো এর মধ্যে কি এটা সম্পূর্ণ মানে প্রকাশ করছে না। তার মানে এটা ডিপেন্ডেন্ট কার উপরে? আই নো এর উপরে। আবার দ্যাট সি ইজ অনেস্ট এটাকে সরিয়ে দাও, আই নো দাও, তাহলে আই নো আমি জানি, এটা মানে প্রকাশ করছে না? করছে তো স্যার। সাবজেক্ট আছে? হ্যাঁ স্যার। আই সাবজেক্ট। ফাইনাইট ভার্ব আছে? আছে তো স্যার। নো, তার মানে তো এটা তো সম্পূর্ণ মানে প্রকাশ করছে, তাহলে এটাও তো ক্লজ। দ্যাট থেকে শুরু যেটা হচ্ছে সেটাও ক্লজ, দুটোই ক্লজ, ক্লজের মানে সবকিছু ফুলফিল করছে। তাহলে আমরা ক্লজটা দেখতে পেলাম। এবারে এখানে যে স্যার নাউন ক্লজ কি করে হচ্ছে, এখানে দেখো সূক্ষ্ম একটা জিনিস, যেটা সাব ক্লজ থাকবে তাকে তুমি একটা নাউন দিয়ে রিপ্লেস করো তো। পলাশ, সাব ক্লজ কোন একটা নাউন, নাম টাম এরকম বোঝাচ্ছে, নাউন দিয়ে রিপ্লেস করো তো। রিপ্লেস করতে পারছো কিনা এসসি কে? পলাশ শুনতে পাচ্ছ? স্যার পারছি না স্যার, বলো। পারছি না, পারবো না স্যার। তোমার নাম কি পলাশ তো? পলাশ, Yes, sir. পলাশটা কি নাউন তো? হ্যাঁ স্যার। তাহলে এই যে দ্যাট সি ইজ অনেস্ট, এটা কোন ক্লজ সেটা যাচাই করছি, এটা কি নাউন ক্লজ? তুমি ওটাকে পলাশ দিয়ে রিপ্লেস করো তো। হচ্ছে? মানে দাঁড়াচ্ছে? Yes, পলাশ স্যার? বুঝতে পারলে না? না স্যার। দেখো আমি এখানে এটা কি আছে, আই নো দ্যাট সি ইজ অনেস্ট, এটা হচ্ছে একটা সম্পূর্ণ বাক্য এবং বাক্যটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। আচ্ছা। ঠিক আছে, এবারে দেখো এই যে আই নো এটা হচ্ছে একটা ক্লজ, দ্যাট সি ইজ অনেস্ট এটা হচ্ছে একটা ক্লজ। Yes, sir. এবারে এই যে সাবঅর্ডিনেট ক্লজ আছে, দ্যাট সি ইজ অনেস্ট, এটা এটা নাউন ক্লজ নাকি অ্যাডজেক্টিভ ক্লজ নাকি অ্যাডভার্বিয়াল ক্লজ, এটা আমি যাচাই করব। বুঝতে পারলে? Yes, sir. তো এটা যাচাই করার জন্য আমি কি করব, আমি প্রথমে কি করলাম, ওকে নাউন দিয়ে দেবো। মানে এই যে দ্যাট সি ইজ অনেস্ট এটাকে নাউন দিয়ে রিপ্লেস করব, মানে এটা নাউন দিয়ে পরিবর্তন করে দেবো। মানে এটা রিপ্লেস করছি, ধরো আই নো, এটা হচ্ছে মেন ক্লজ। এবার বাকি যে পোর্শনটা আছে সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজ। এবারে ডিপেন্ডেন্ট ক্লজটা নাউন ক্লজ নাকি অ্যাডজেক্টিভ ক্লজ নাকি অ্যাডভার্বিয়াল ক্লজ সেটা বিচার করবো। তাহলে নাউন দিয়ে দাও এখানে, আই নো পলাশ। পলাশ। পলাশ হচ্ছে একটা নাউন, দেখো তো মানে দাঁড়াচ্ছে কিনা। I know পলাশ and না, আই নো পলাশ এটা মানে দাঁড়াচ্ছে তো। yes, sir. আমি জানি পলাশকে। আমি আই জানি নো না পলাশ। দ্য ম্যান, এটা হচ্ছে দ্য ম্যান হচ্ছে
নাউন। তুমি বললে না স্যার আমি এ করবো না, আই নো মোদি, ওর সাথে কত চা বিক্রি করেছি একসাথে, তুমি ভাবলে হুম। মোদিও নাউন। তুমি বললে স্যার মোদি তো দিয়ে দিচ্ছেন, আই নো মমতা। আমেরিকানস, নাউন। মানে দাঁড়াচ্ছে তুমি পলাশকে জানো, মানে দাঁড়াচ্ছে তুমি আই নো দ্য ম্যান, তুমি মানুষটিকে জানো, তুমি মোদিকে জানো, তুমি আমেরিকানসদের জানো, তাহলে নাউন দিয়ে রিপ্লেস করলাম। এগুলো সব কি নাউন। তার মানে এটা হচ্ছে নাউন ক্লজ। এবার তুমি বলে স্যার আপনি ঠিক আছে স্যার আপনি নাউন ক্লজ অ্যাকচুয়ালি এবার অ্যাডজেক্টিভ দিয়ে রিপ্লেস করে দেখান তো হচ্ছে কিনা, তাহলে আমি তো তাহলে ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। তো বলো একটা অ্যাডজেক্টিভ, একটা কি বিউটিফুল, ধরো কি বিউটিফুল, তাহলে এই যে বিউটিফুল শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তুমি আই নো বিউটিফুল দিয়ে করো তো, মানে প্রকাশ হচ্ছে কিনা পলাশ, করো তো। একটা বিউটিফুল শব্দ, ঠিক আছে, এখানে আমি কি করলাম, আই নো বিউটিফুল, ঠিক আছে, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এবার তুমি বলো অ্যাডভার্ব, তো ভেরি দাও, এটা হচ্ছে অ্যাডভার্ব। তুমি এই বাক্যটাকে আই নো বিউটিফুল হবে, আমি জানি সুন্দর, হ্যাঁ স্যার। হচ্ছে আই নো বিউটিফুল, মানে দাঁড়াচ্ছে স্যার আমি জানি সুন্দর। আমি জানি সুন্দর, ভেরি। কোনো সেন্স হচ্ছে, আমি জানি অনেক সুন্দর। বা আমি জানি অনেক, অনেক। আমি জানি অনেক সুন্দর। নো ভেরি। স্যার ভেরিটা তো প্রথমে না স্যার, বিউটিফুল আগে। আরে বাবা আমি ওরকম বলছি না, আমি বলছি কি বলতো, তোমাকে আমি ক্লজটা চেনাতে শিখাচ্ছি। আচ্ছা এখানে দেখো এসসি যে আছে, সাবঅর্ডিনেট ক্লজ আছে, এই সাবঅর্ডিনেট ক্লজটা পুরোটাকে তুমি রিপ্লেস করে দেখবে নাউন দিয়ে। যদি নাউন দিয়ে রিপ্লেস হয়ে যায় তাহলে সেটা নমিনাল নাউন ক্লজ। যদি আচ্ছা অ্যাডজেক্টিভ মানে বিউটিফুল, বিউটিফুল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, যদি অ্যাডজেক্টিভ দিয়ে রিপ্লেস হয় এটা, তাহলে সেটা অ্যাডজেক্টিভ ক্লজ। যদি সেটা অ্যাডভার্ব দিয়ে রিপ্লেস হয় তাহলে সেটা অ্যাডভার্বিয়াল ক্লজ। বুঝতে পারলে তো? হুম, স্যার। একদম ভয় নয়, দেখো শিখতে হবে একদম ক্লিয়ারলি, একদম লুসেন্ট। দেখো এতদিন তোমাদের অসুবিধা হতো, আমিও জানি এগুলো ধরো ক্লিয়ার হয় না, আমার নিজেরও ক্লিয়ার হয়নি, আমি নিজে পড়তে গিয়ে এগুলো ক্লিয়ার করেছি নিজে পড়ে পড়ে, ঠিক আছে, মাস্টাররা বলেই যায় তোমাদের মাথার উপর দিয়ে চলে যায়, কিন্তু আমি চাইছি আই রিয়েলি ওয়ান্ট দ্যাট তোমরা ক্লিয়ার করো জিনিসটা, মানে মনের মধ্যে একদম সংশয় রাখবে না, ঠিক আছে। তো এই জিনিসটাই, তো এবারে কি বলতো, এবারে যখন তুমি এটাকে নাউন দিয়ে রিপ্লেস করবে তখন সেটা হয়ে যাবে নাউন ক্লজ, যখন তুমি সেটাকে অ্যাডজেক্টিভ দিয়ে রিপ্লেস করবে সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ ক্লজ, আর যখন তুমি সেটাকে অ্যাডভার্ব দিয়ে রিপ্লেস করবে তখন সেটা হয়ে যাবে অ্যাডভার্বিয়াল ক্লজ। এবার দেখো আমি কয়েকটা উদাহরণ দিই তাহলে তোমরা দেখতে পারবে যে অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, এই অ্যাডজেক্টিভ ক্লজের ক্ষেত্রে দেখো এক্সাম্পল যদি দিই, দিস ইজ দ্য বয় হু ওন দ্য প্রাইজ। এখানে দেখো একটা ক্লজ হচ্ছে দিস ইজ দ্য বয়,
আরেকটা ক্লজ হচ্ছে হু ওন দ্য প্রাইজ। মানিক, শুনতে পাচ্ছ আমার কথা? মানিক, হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। এখানে মেন ক্লজ কি আছে আর সাব ক্লজ কি আছে? মেন ক্লাস দিস ইজ দ্য বয়, আর সাব ক্লাস হলো হু ওন দ্য প্রাইজ। ভেরি গুড। আচ্ছা, আমরা কি বলেছি যে সাবঅর্ডিনেট যে ক্লজটা থাকবে তাকে আমরা নাউন দিয়ে রিপ্লেস করবো একবার। যদি নাউন দিয়ে রিপ্লেস হয়ে যায় তাহলে, আচ্ছা এটাকে নাউন দিয়ে রিপ্লেস করো তো হচ্ছে কি মানিক? না স্যার। তাহলে একটা অ্যাডজেক্টিভ দিয়ে রিপ্লেস করে দেখো তো। মানে অ্যাডজেক্টিভের কি, মানে অ্যাডজেক্টিভ ব্যাপারটা কি? অ্যাডজেক্টিভ তো কিছুই নয়, সে কি করবে বলো তো? নাউন বা প্রোনাউন, কি বলছি, নাউন বা প্রোনাউন এই সম্পর্কে এক্সট্রা জিনিস বলো। এই যে নাউন বা প্রোনাউন থাকে তো তার সম্পর্কে এক্সট্রা জিনিস কি কে বলবে বা মডিফাই করবে কে? অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এবারে দেখো নাউন কি আছে এখানে, দা বয় নাউন না এখানে? দা বয় নাউন তো। এবার দেখো তো যে ক্লজটা আছে সে কি নাউন সম্পর্কে এক্সট্রা কিছু বলছে দা বয় সম্পর্কে? তাই তো না? হ্যাঁ নাউন সম্পর্কে বলছি। নাউন সম্পর্কে বলছে, তার মানে নাউন সম্পর্কে বা প্রোনাউন সম্পর্কে যে এক্সট্রা জিনিস বলবে সে কি? অ্যাডজেক্টিভ। আর ওটা যেহেতু একটা ক্লজ এবং অ্যাডজেক্টিভ দিয়ে রিপ্লেস করতে পারছি তাহলে কি হয়ে যাচ্ছে সেটা? অ্যাডজেক্টিভ ক্লজ। একদম জলের মতো সোজা, কিচ্ছু নেই। ধরতে পারছো তো? ভেরি গুড। তাহলে এখানে ধরো একটা অ্যাডজেক্টিভ তোমরা যুক্ত করবে। কি যুক্ত করবে? আই নো না দিস ইজ দ্য বিউটিফুল বয় বা হ্যান্ডসাম বয়। এই যে হ্যান্ডসাম শব্দটা এটা কি? অ্যাডজেক্টিভ। তাহলে হ্যান্ডসাম দিয়ে তুমি রিপ্লেস করতে পারছো। তাহলে দেখো কোনো সমস্যা নেই। এরপরে দেখো অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব ক্লজ। ঠিক আছে, এই অ্যাডভার্ব ক্লজটা কি? এবার অ্যাডভার্বটা কি স্যার? অ্যাডভার্ব আবার কি করে জানো তো? অ্যাডভার্ব ভার্ব অ্যাডজেক্টিভ আর অ্যানাদার অ্যাডভার্ব এদের সম্পর্কে এক্সট্রা জিনিস বলবে কে? অ্যাডভার্ব। মানে দেখো প্রথমত হচ্ছে যে নাউন তো নর্মালি ধরো নাউন, মানে নাউন কি, ধরো নাউন কোনটা হচ্ছে পলাশ হচ্ছে নাউন। এবার পলাশের সম্পর্কে এক্সট্রা জিনিস যে বলবে, মানে ধরো পলাশ হচ্ছে সুন্দর, এই যে সুন্দরটা সে কে? অ্যাডজেক্টিভ। আবার কতটা সুন্দর, মানে পলাশ সুন্দর। দেখো তো পলাশ হচ্ছে কে? নাউন। পলাশের সম্পর্কে কি বলছে? এক্সট্রা জিনিস বলছে পলাশের সম্পর্কে। পলাশ হচ্ছে নাউন, পলাশের সম্পর্কে যে যা কিছু বলা হচ্ছে সেটা কি? অ্যাডজেক্টিভ। আবার কি করলাম? পলাশ খুব সুন্দর। তাহলে সুন্দরটা কতটা? খুব। তাহলে এটা কি অ্যাডজেক্টিভ? অ্যাডজেক্টিভের সম্পর্কে এক্সট্রা বলেছে। এই যে দেখো অ্যাডজেক্টিভ, এখানে বললাম না অ্যাডজেক্টিভ মানে ভার্ব অ্যাডজেক্টিভ আর অ্যানাদার অ্যাডভার্ব সম্পর্কে বলবে। তাহলে খুবটা হচ্ছে সুন্দর, মানে অ্যাডজেক্টিভের এক্সট্রা কিছু বলছে। তাহলে সেটা হয়ে গেল কি? এটা খুবটা হয়ে গেল তোমার অ্যাডভার্ব। দেখো একদম জলের মতো করে বুঝিয়েছি, বাংলাতেও বুঝলাম
ধরতে পারলে সকলে, যদি ধরতে পারো তা লাইক করে দাও। বাহ, খুব ভালো। তাহলে এখানে এবারে আমরা চলে যাচ্ছি ক্লজে। একটা উদাহরণ দিই, আই উইল গো when the rain stops। আচ্ছা আমির বলো যে এই যে বাক্যটা এখানে মেন মেন ক্লজ কি আছে, মানে মেন ক্লজ এবং সাব ক্লজ কি আছে? আমির, আই উইল গো কি? আচ্ছা, তাহলে আই উইল গো হচ্ছে মেন ক্লজ এন্ড হোয়েন দ্য রেন স্টপস হচ্ছে সাব ক্লজ। ইজিলি ধরতে পারছো এন্ড আই এম ভেরি হ্যাপি। ঠিক আছে, এবারে দেখো এই যে সাব ক্লজ আছে, এটাকে আমি কি করব, অ্যাডভার্ব দিয়ে রিপ্লেস করব। অ্যাডভার্ব দিয়ে রিপ্লেস করতে মানে অ্যাডভার্ব তারাই যারা ভার্ব সম্পর্কে বলবে, মানে এই যে গো যাওয়া, যাওয়ার ব্যাপারটাকে বলবে। আচ্ছা আই উইল গো নেক্সট মর্নিং বা আই উইল গো ফার্স্ট। তাহলে দেখো আমি এর কথাই বলছি, ফার্স্ট। ঠিক আছে, এই যে ফার্স্ট মানে দ্রুততা কাকে বলছে, মানে যাওয়ার ব্যাপারটাকে বলছে না, দ্রুত যাওয়া। তাহলে ভার্বটাকে মডিফাই করছে, ভার্ব সম্পর্কে বলছে। আর আমরা জানি যে ভার্ব সম্পর্কে যদি বলে বা অ্যাডজেক্টিভ সম্পর্কে যদি বলে বা অন্য কোনো অ্যাডভার্ব সম্পর্কে বলে, তাহলে সেটা হয়ে যায় অ্যাডভার্ব। ক্লিয়ার? তাহলে এখানে দেখো ফার্স্টের কথা বলেছে, তাহলে আই উইল গো ফার্স্ট বা আই উইল গো নেক্সট মর্নিং। তুমি এখানে নাউন দাও, আই উইল গো হচ্ছে আই উইল গো পলাশ, আই উইল গো অনুপম, আই উইল গো আমেরিকা। আসছে, ভুল হয়ে গেল না? আই উইল গো টু দা আমেরিকা। তাহলে তুমি নাউন বসিয়ে কিন্তু সেটা রিপ্লেস করতে পারছো না। ক্লিয়ারলি বুঝতে পারলে ব্যাপারটা? হ্যাঁ, বেশ, আজকে খুব ভালো লাগলো। হ্যাঁ, তোমাদের আমি 5টা ক্লজ আইডেন্টিফাই করতে দেব। ঠিক আছে, প্র্যাকটিসের জন্য তোমরা সেগুলো আইডেন্টিফাই করবে 5টা এবং খাতাতে লিখে পাঠাবে যে কোনটা কোন ক্লজ আছে। ক্লিয়ার? তো আজকে আমি এই পর্যন্তই। ঠিক আছে, আজকে একটুখানি তাড়া আছে আমার। হ্যাঁ, তো আজকে এই পর্যন্তই, এর পরের ক্লাসটা আমরা অবশ্যই কন্টিনিউ করব এবং আমরা শিখবো। ক্লিয়ার? আর একটা ক্লাস দেবে আমাকে, তারপর আমরা ফরম্যাটে চলে যাব। কেমন? ক্লিয়ার সকলে? তাহলে হ্যাঁ, পরবর্তী ক্লাসে তোমাদের